ঢুকলাম, আগে এখান থেকে ডমিনেশন করতে হবে। 20 বছর পর রাষ্ট্রের নিয়ন্ত্রণে এলো চট্টগ্রামের জঙ্গল সলিমপুর। ড্রোনের সাহায্যে নজরে অপরাধীদের গতিবিধি, আটক 15 জন। পরবর্তী সময় যেহেতু আমাদের এখানে কার্যক্রম চলমান রাখতে পারি, এই জন্য আমি বিভাগীয় কমিশন মহোদয়কে অনুরোধ করেছি তিনি যেন আমাদের এখানকার যাতায়াতের ব্যবস্থা সহজতর করার জন্য প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণ করেন। কাল করাইল বস্তিতে ফ্যামিলি কার্ড উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। বাস্তবায়নে রাজনৈতিক প্রভাব থাকবে না বললেন অর্থমন্ত্রী। তাদের ক্ষমতায়নে যারা পিছিয়ে পড়া আছে তাদের জন্য এই মাননীয় প্রধানের কাছে ফ্যামিলি কার্ড দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। হাদি হত্যার আসামিদের দেশে ফেরানোর চেষ্টা চলছে জানালেন আইজিপি। কনসুলার অ্যাক্সেস পেলে কলকাতায় তদন্ত দল পাঠাবে ঢাকা। কনসুলার অ্যাক্সেস পেলে আমাদের রুলস এন্ড রেগুলেশনস অনুযায়ী আমাদের কর্মকর্তারা অবশ্যই তাদের বন্দীদের সাথে তাদের পরিচয় আরো শনাক্ত করতে পারবে। জামায়াতকে কায়দা করে বিরোধী দল বানানো হয়েছে বললেন আমির। সংস্কার সভা থেকে বিরত থাকা জুলাই গণঅভ্যুত্থানের সাথে বেইমানি মন্তব্য নাহিদের। সংকটের সংখ্যায় পেট্রোল পাম্পে তেলের জন্য হাহাকার। পর্যাপ্ত মজুদ আছে জানালেন মন্ত্রী। বিকল্প রিজার্ভ নির্মাণের পরামর্শ। মুজতবাকে সর্বোচ্চ নেতা ঘোষণায় ক্ষুব্ধ ট্রাম্প। চলছে পাল্টাপাল্টি হামলা। মধ্যপ্রাচ্যে নিহত 4 বাংলাদেশের পরিবারে শোকের মাতম। এবং পাকিস্তানের বিরুদ্ধে ওয়ানডে সিরিজ দিয়ে আবারও আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছে বাংলাদেশ। লিটনকে দেখা যাবে নতুন ভূমিকায়। দর্শক, স্বাগত নিউজ 24 সংবাদে। আর পুরো সংবাদে আপনাদের সাথে আছি আমরা দুজন, আমি ফয়সাল মাহমুদ এবং আমি সানজিদা ইসলাম। দর্শক দেখছিলেন সুপার বোর্ড সংবাদ শিরোনাম। চলে যাব পুরো খবরে। 20 বছর পর রাষ্ট্রের নিয়ন্ত্রণে এসেছে চট্টগ্রামের জঙ্গল সলিমপুর। সীতাকুণ্ডের জঙ্গলে এক দুর্ভেদ্য দুর্গ বানিয়ে কথিত সমান্তরাল শাসন চালাতো শীর্ষ সন্ত্রাসীরা। অবশেষে সেই আস্তানা গুড়িয়ে দিতে শুরু হয়েছে ইতিহাসের সবচেয়ে বড় যৌথ অভিযান। 3000-এরও বেশি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য এই অভিযানে উদ্ধার হয়েছে বিপুল অস্ত্র। তবে ধরা ছোঁয়ার বাইরে রয়ে গেছে শীর্ষ সন্ত্রাসীরা। বিস্তারিত জানাচ্ছেন মীর মোহাম্মদ আকরাম হোসাইন। চট্টগ্রামের সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুরের দুর্গম পাহাড়। গত 20 বছর ধরে যেখানে প্রশাসনের চেয়ে সন্ত্রাসীদের দাপটি ছিল বেশি, সিসিটিভি ক্যামেরা আর সশস্ত্র পাহারায় ঘেরা এই এলাকাটি পরিচিত ছিল অপরাধীদের অভয়ারণ্য হিসেবে। অবশেষে সেই দুর্ভেদ্য দেয়াল ভেঙে রাষ্ট্রের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠায় পরিচালিত হলো মহাপরিকল্পিত এক সাঁড়াশি অভিযান। চলতি বছরের জানুয়ারিতে এই এলাকাতেই মাদক কারবারিদের গুলিতে প্রাণ হারান র্যাব সাথের উপপরিচালক আব্দুল মোতালেব। জিম্মি করা হয় আরও 3 সদস্যকে। সেই দুঃসাহসিক স্পর্ধা আর সারা দেশে মাদকের বিষ ছড়িয়ে দেওয়ার জবাব দিতেই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশে এই জিরো টলারেন্স অ্যাকশন। বাংলাদেশ পুলিশের একটি ক্যাম্প এবং র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের একটি ক্যাম্প, 2টি ক্যাম্প এখানে চলমান থাকবে এবং আমরা পরবর্তী সময় যেহেতু আমাদের এখানে কার্যক্রম চলমান রাখতে পারি, এই জন্য আমি বিভাগীয় কমিশন মহোদয়কে অনুরোধ করেছি তিনি যেন আমাদের এখানকার যাতায়াতের ব্যবস্থা সহজতর করার জন্য প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণ করেন। প্রায় 3000 একর সরকারি জায়গায় গড়ে ওঠা এই জনপদে বাস করেন 2 লাখেরও বেশি মানুষ। স্থানীয়দের অভিযোগ, রোকন, ইয়াসিন আর রিদওয়ানের মতো শীর্ষ সন্ত্রাসীদের কাছে জিম্মি ছিল পুরো এলাকা। এই গ্রুপ আসার পরে ইয়াসিন আগে গোপন আছিল, ইয়াসিন বাস্তবে দাঁড়াইছে। পুরা সিন্নিমূল, পুরা আলীনগর ইয়াসিন লইয়া লাইছে। আমরা অনেক কষ্ট করে ইনকাম করে এই যে রাত বিয়েল এখানে আসতাম, আমাদের টাকা পয়সা গাড়িয়ে নিত, চিন্তাকারী করতো, আমাদেরকে মারধর করতো, অনেক অত্যাচার করতো। আমরা অত্যন্ত খুশি আছি যে পুলিশের যৌথ অভিযান চলেছে। অভিযানের শুরুতে কিছুটা বাধার সম্মুখীন হতে হলেও পিছপা হয়নি যৌথ বাহিনী। 15 জনকে আটক করা হলেও মূল হোতারা এখনো ধরাছোঁয়ার বাইরে। উদ্ধার করা হয়েছে বিপুল পরিমাণ সরকারি ও অবৈধ অস্ত্র এবং গুলি বলে জানান র্যাব সাথের অধিনায়ক। আমরা বেশ কিছু আসামি ধরেছি এবং আমাদের র্যাবের 2টি টিম বেশ ভালো পরিমাণ অস্ত্র অ্যামুনিশন উদ্ধার করেছে। জঙ্গল সলিমপুরের সন্ত্রাসীদের দীর্ঘ 2 দশকের রাজত্ব বিলীন করে আইন শৃঙ্খলা বাহিনী নিজেদের রাজত্ব প্রতিষ্ঠা করেছে। আজ দেশের সর্ববৃহৎ অভিযান পরিচালনার মধ্য দিয়ে নিজেদের এই কর্তৃত্ব প্রতিষ্ঠা করে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। আকরাম হোসাইন, নিউজ 24, জঙ্গল সলিমপুর, চট্টগ্রাম।
কাল থেকে শুরু হচ্ছে বিএনপি সরকারের নির্বাচনী ইশতেহারের আলোচিত ফ্যামিলি কার্ড। রাজধানীর করাইল বস্তি থেকে পাইলট প্রকল্পটির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রথম ধাপে ৩৭,৫৬৭ নারী প্রধান পরিবার এই কার্ড পাবে। সচিবালয়ে সমাজ কল্যাণ মন্ত্রী বলেন, সফটওয়্যারের মাধ্যমে নির্ধারণ করে হতদরিদ্র পরিবারকে আগে দেয়া হবে। আর বাস্তবায়নে রাজনৈতিক প্রভাব থাকবে না বলে জানান অর্থমন্ত্রী। ফ্যামিলি কার্ড দিয়ে কি হইব? এই কার্ড দিবে পরিবারের খাদ্য নিরাপত্তা। নারীর ক্ষমতায়ন নিশ্চিত করতে ফ্যামিলি কার্ড চালু করতে যাচ্ছে বিএনপি সরকার। সরকার গঠনের মাস না ঘুরতেই ইশতেহারের সেই ইস্যু বাস্তবায়নের পথে তারেক রহমানের নেতৃত্বে বিএনপি সরকার। এটা হইল নারীর স্বাবলম্বী হওয়ার নিশ্চয়তা। 10 মার্চ করাইল বস্তির টিএনটি মাঠে ফ্যামিলি কার্ডের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পাইলট প্রকল্পের আওতায় দেশের 13টি জেলার 13টি সিটি কর্পোরেশন ও ইউনিয়নের 15টি ওয়ার্ডে কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে। পাইলট পর্যায়ে ৬৭,৮৫৪টি নারী প্রধান পরিবারের তথ্য সংগ্রহ করা হয়। তথ্য যাচাই বাছাই করে চূড়ান্তভাবে ৩৭,৫৬৭টি নারী প্রধান পরিবারকে ভাতা দেওয়ার জন্য নির্বাচন করা হয়েছে। ভাতা পাবেন ২৫০০ টাকা করে। সোমবার সচিবালয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান সমাজ কল্যাণ মন্ত্রী আবু জাফর মোহাম্মদ জাহিদ হোসেন। স্বয়ংক্রিয় পদ্ধতিতে সফটওয়্যারের মাধ্যমে প্রতিটি পরিবারের পিএমটি মানে প্রক্সিমেন্স টেস্ট বা দারিদ্র্য সূচক মান নির্ণয়ের একটি আন্তর্জাতিক নীতিমালা আছে এবং কোশ্চেনিয়ার আছে। পরিবারগুলোকে হতদরিদ্র, দরিদ্র, নিম্নবিত্ত, মধ্যবিত্ত এবং উচ্চবিত্ত বিভক্ত করা হয়েছে। ডাটা কালেকশন করার সময় ৫১,৮০৫টি হাউস হোল্ড পেয়েছি। সংবাদ সম্মেলনে অর্থমন্ত্রী বলেন, ফ্যামিলি কার্ডকে স্বচ্ছ সিলেকশনের মাধ্যমে করা হচ্ছে। এখানে রাজনীতিকীকরণ এবং দলীয় বিষয় কোনোভাবেই আসবে না। দুর্নীতির কোনো সুযোগ নাই বলেও জানান তিনি। এই প্রথমে যে আমরা প্রাইভেট প্রজেক্টে যাচ্ছি, এটার মাধ্যমে আমরা একটা স্বচ্ছ সিলেকশন প্রসেসে একটা করতে সক্ষম হয়েছি। এবং আপনারা দেখবেন এখানে কিন্তু রাজনীতিকরণের কোনো কিছু করাই হয়নি। এখানে রাজনীতি আনাই হয় না, দলীয়করণের কিছুই করা হয় না। প্রকৃতপক্ষে একটা স্বচ্ছতার সাথে ইন্ডিপেন্ডেন্ট লোকজন এবং এই লিস্টগুলো তৈরি করা হয়েছে পাইলট প্রজেক্টে। পাইলটিং পর্যায়ে ফ্যামিলি কার্ড বাস্তবায়নের লক্ষ্যে জুন ২০২৬ সময়ের জন্য ৩৮,৭,০০,০০০ টাকা বরাদ্দ রাখা হয়েছে, যার মধ্যে ২৫,১৫,০০,০০০ টাকা সরাসরি নগদ সহায়তা। শানাজি ইয়াসমিন, নিউজ 24, ঢাকা। শহীদ ওসমান হাদি হত্যায় ভারতে গ্রেপ্তার 2 অভিযুক্তকে ফিরিয়ে আনতে কাজ করছে সরকার। দায়িত্ব নেওয়ার পর প্রথম সংবাদ সম্মেলনে এই কথা জানান আইজিপি আলী হোসেন ফকির। আর পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ জানিয়েছেন, হত্যার অন্যতম প্রধান অভিযুক্ত ফয়সাল করিম মাসুদ ও তার সহযোগী আলমগীর হোসেনকে ফেরাতে কনসিউলার এক্সেসের সুবিধা চেয়েছে ঢাকা। গেল বছরের 12 ডিসেম্বর রাজধানীর পুরানা পল্টন বক্স কালভার্ট এলাকায় নির্বাচনী প্রচারণা চলাকালে গুলিবিদ্ধ হন ইনকিলাব মঞ্চের সাবেক মুখপাত্র ওসমান হাদি। পরে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর নেওয়া হলে সেখানেই মারা যায় সে। শহীদ হাদির খুনি শুটার ফয়সাল ও মাসুদ কখনো দুবাই থেকে, কখনো বা অজ্ঞাত স্থান থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিও বার্তা নানা প্রশ্নের জন্ম দেয়। 3 মাস পর সোমবার হাদি হত্যার ঘটনার মূল অভিযুক্ত ফয়সাল করিম মাসুদ ও তার সহযোগীকে গ্রেফতার করে ভারতীয় পুলিশ। পশ্চিমবঙ্গের বনগাঁও থেকে তাদের গ্রেফতার দেখানো হয়। পরে তাদের 14 দিনের রিমান্ডে নিয়েছে পশ্চিমবঙ্গ বিশেষ পুলিশ ফোর্স। সোমবার প্রথম মিট দ্য প্রেসে হাদি হত্যা মামলার আসামিদের বিষয়ে খোলাসা করেন নতুন আইজিপি আলী হোসেন ফকির। জানান, গ্রেফতারকৃত আসামিদের দেশে ফিরিয়ে আনার চেষ্টা চলছে। কূটনৈতিক চ্যানেলে ফরেন মিনিস্ট্রি থেকে তাদের সাথে যোগাযোগ হয়েছে, তারা এই ব্যাপারে কার্যক্রম গ্রহণ করছে। হয়তো অচিরেই ইনশাল্লাহ আমরা দেখতে পারবো তারা বাংলাদেশে আমরা আনতে সক্ষম। এদিকে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ জানান, 2 আসামিকে কূটনৈতিকভাবে ভারত সরকারের সাথে বন্দি বিনিময়ের চুক্তির আওতায় ফিরিয়ে আনতে ব্যবস্থা নেওয়া হবে। কনসুলার অ্যাক্সেস পেলে আমাদের রুলস এন্ড রেগুলেশনস অনুযায়ী আমাদের কর্মকর্তারা অবশ্যই তাদের বন্দীদের সাথে তাদের পরিচয় আরো শনাক্ত করতে পারবে, যাচাই করতে পারবে এবং সত্যতা যাচাই করে আমাদের পরবর্তী পদক্ষেপ তখন আমরা নিতে পারব। কনসুলার অ্যাক্সেস পেলে প্রধান 2 অভিযুক্তকে পরিচয় যাচাই করে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে বলেও জানান প্রতিমন্ত্রী। তাকে ফিরিয়ে আনার ব্যাপারটা। জুবায়ের সানি, নিউজ 24, ঢাকা।
শহীদ ওসমান হাদি হত্যাকাণ্ডের প্রধান আসামি গ্রেফতার হলেও হত্যার মূল পরিকল্পনাকারী ও সহায়তাকারীরা এখনও গ্রেফতার হয়নি বলে অভিযোগ করেছে ইনকিলাব মঞ্চ। সোমবার বিকেলে শাহবাগে জরুরি সংবাদ সম্মেলনে মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের বলেন, বিচার নিয়ে বর্তমান প্রশাসনের প্রতি আস্থা নেই, তাই এই বিষয়ে জাতিসংঘের মাধ্যমে পৃথক তদন্তের দাবি জানাচ্ছে ইনকিলাব মঞ্চ। একটাই কথা, শহীদ ওসমান হাদিকে যারা খুন করেছে, এই খুনের যারা পরিকল্পনা করেছে, খুনে যারা সহায়তা করেছে এবং এখন পর্যন্ত খুনিদেরকে যারা আশ্রয় প্রশ্রয় দিয়ে লালন পালন করার চেষ্টা করছে, তাদেরকে অতি দ্রুত বিচারের মুখোমুখি করা হোক। এর বাইরে আমাদের আর কোনো দাবি দেওয়া নেই। জামায়াতকে কায়দা করে বিরোধী দল বানানো হয়েছে বলে মন্তব্য করেছেন দলটির আমির ডক্টর শফিকুর রহমান। বলেন, সংসদে গিয়ে জনগণের সুবিধা নিশ্চিত করাই হবে দলটির একমাত্র লক্ষ্য। নির্বাচনের ফলাফলে যে ইঞ্জিনিয়ারিং হয়েছে, এখন তার রাজসাক্ষীও পাওয়া যাচ্ছে বলে দাবি করেন তিনি। রাজধানীর একটি হোটেলে জাতীয় গণতান্ত্রিক পার্টির ইফতারে অংশ নিয়ে এসব কথা বলেন জামায়াত আমির। রাজধানীর একটি হোটেলে জাতীয় গণতান্ত্রিক পার্টি জাগবার আয়োজনে এই ইফতার মাহফিল। ইফতারে অংশ নেন বিরোধী দলীয় নেতা ও জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমান, জাগবার মুখপাত্র সহ দলটির নেতাকর্মীরা। নতুন সরকারকে আমরা অবশ্যই সহযোগিতা করতে চাই, কিন্তু সেটা জুলাইকে অস্বীকার করে নয়, জুলাইয়ের রক্তের সাথে বেইমানি করে নয়। প্রধান অতিথি শফিকুর রহমান দাবি করেন, জামায়াতকে বিরোধী দল বানানো হয়েছে, এখন সংসদে জনগণের সুবিধা নিশ্চিত করাই তার দলের একমাত্র লক্ষ্য হবে বলেও জানান তিনি। আমরা সংসদে কত আসন নিয়ে বিরোধী দল হয়েছি বা আমাদেরকে বিরোধী দল কায়দা করে বানানো হয়েছে, এটি আমাদের কাছে খুব বড় বিবেচ্য বিষয় না। বরঞ্চ শেষ পর্যন্ত যা নিয়েই আমরা ঢুকছি, আমরা কথা দেব, প্রিয় বাংলাদেশের জনগণের সাথে আমরা বেইমানি করব না ইনশাআল্লাহ। সস্তা কোনো সুযোগ সুবিধা আমাদেরকে ফলাতে পারবে না। নির্বাচনের ফলাফলে ইঞ্জিনিয়ারিং হয়েছে এবং এখন তার রাজসাক্ষীও পাওয়া যাচ্ছে বলেও মন্তব্য করেন তিনি। ভোটের অধিকার লঙ্ঘিত হয়েছে, সবকিছু এখন স্পষ্ট দিবালোকে এসে গেছে, আর সাক্ষীও পাওয়া যাচ্ছে। বিচার এখন জনতার আদালতে এবং সেই বিচারের রায় জনতার পক্ষে আসবে ইনশাআল্লাহ। ফ্যাসিবাদ চাঁদাবাজের বিরুদ্ধে লড়াই অব্যাহত রাখার কথাও বলেন শফিকুর রহমান। এই স্থায়ী সমাধানের লক্ষ্যে ফ্যাসিবাদ, দুর্নীতিবাদ এবং চাঁদাবাজদের বিরুদ্ধে আমাদের লড়াই অব্যাহত থাকবে ইনশাআল্লাহ। মাহমুদ হাসান, নিউজ 24, ঢাকা। আবারও যদি পুরনো সংবিধানের দোহাই দিয়ে সংস্কার সভা থেকে বিরত থাকা হয়, শপথ গ্রহণ থেকে বিরত থাকা হয়, তা হবে জুলাই গণঅভ্যুত্থানে শাহাদাত বরণ করা হাজারো মানুষের রক্তের সাথে বেইমানি। এমন মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। সোমবার সন্ধ্যায় খুলনা আউটার স্টেডিয়ামে এনসিপির ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এমন মন্তব্য করেন। অনুষ্ঠানে এনসিপির দক্ষিণাঞ্চলীয় মুখ্য সংগঠক ও কুমিল্লা 4 আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ বলেন, জুলাই রক্তের স্মৃতি নিয়ে যারা গ্রামে গঞ্জে পথে প্রান্তরে ছড়িয়ে আছে, তারা বেঁচে থাকতে কেউ আওয়ামী লীগকে বাংলাদেশে ফিরিয়ে আনতে পারবে না। আবারও যদি পুরনো সংবিধানের দোহাই দিয়ে সংস্কার সভা থেকে বিরত থাকা হয়, শপথ গ্রহণ থেকে বিরত থাকা হয়, জুলাই গণঅভ্যুত্থানের শাহাদাতের সাথে হাজারো মানুষের রক্তের সাথে বেইমানি করা হবে। আমরা দেখতে পাচ্ছি কথিত ফ্যাসিস্ট শক্তিকে বিভিন্ন আওয়ামী লীগ কালচারাল বিভিন্ন শক্তি, বিভিন্ন মিডিয়া তাদেরকে রিভাইভ করার চেষ্টা করছে। এই জুলাইয়ের রক্তের স্মৃতি নিয়ে যারা বিভিন্ন পথপ্রান্তরে ছড়িয়ে আছে, আমরা জেগে থাকতে, আমরা বেঁচে থাকতে আপনাদের মিডিয়া, আওয়ামী কালচারাল শক্তি আওয়ামী লীগকে বাংলাদেশে ফিরিয়ে আনতে পারবে না। বিশ্ববাজারের দাম বেড়ে যাওয়ায় বাংলাদেশেও বাড়বে জ্বালানি তেলের মূল্য, এমনটি জানিয়ে জ্বালানি বিশেষজ্ঞরা বলছেন, এতে বাড়বে কালোবাজারের আশঙ্কাও। এমন পরিস্থিতি মোকাবেলায় এখন থেকেই সরকারকে সচেতন হওয়ার পরামর্শ দিয়েছেন তারা। ভবিষ্যতে যে কোনো জ্বালানি সংকট মোকাবেলায় কৌশলগত রিজার্ভ তৈরির কথাও বলছেন তারা। তেলের জন্য হাহাকার যেন কাটছে না কিছুতেই। মহাখালী রেলগেট থেকে জাহাঙ্গীর গেট, প্রধানমন্ত্রী কার্যালয় পেরিয়ে বিজয় সরণির মোড়ের একটি পেট্রোল পাম্প পর্যন্ত যানবাহনের এই দীর্ঘ সারি বলে দেয় জ্বালানি তেলের চাহিদা বেড়েছে কতখানি।
মধ্যপ্রাচ্যে যুদ্ধ শুরুর পর থেকেই যানবাহনের জন্য জ্বালানি তেল সংগ্রহের সীমা নির্ধারণ করে দেয় সরকার। এরপর থেকেই তেলের পাম্পগুলোতে বাড়ছে ভিড়। বেশিরভাগ পাম্পে সিরিয়াল দিয়ে গেলে আর কি তেলের নেওয়ার সময় তেলটা থাকে না আর কি। আব্দুল্লাহপুর থেকে উত্তরা, তারপর হইছে এয়ারপোর্টের এখানে দুইটা, কোথাও তেল দিচ্ছে না। ওরা বলে রাতে দিব, রাতে যাওয়ার পরে বলে দিনে দিব। যে কোনো দেশে একটা কোনো কিছু লাগলে সরাসরি সেই প্রভাবটা কি শুধু বাংলাদেশে এসে পড়ে? তবে পাম্প সংশ্লিষ্টরা বলছেন জ্বালানি তেল নিয়ে মানুষের মনে উৎকণ্ঠা থাকলেও সরবরাহের সংকট নেই আপাতত। আমি মনে করি সরকারের উদ্যোগ নেওয়া উচিত, জনগণকে আশ্বস্ত করা উচিত যে তেলের ক্রাইসিস নেই। এইটা যদি জনগণকে আশ্বস্ত করে যে এই তেল অকটেন পেট্রোল তো আমাদের দেশের, অতএব এটা আতঙ্কস্তর কিছু নাই, তাহলে দেখবেন যে অর্ধেক গাড়ি কমে গেছে। জ্বালানি বিশেষজ্ঞরা বলছেন মার্কিন ডলার বা স্বর্ণের পাশাপাশি জ্বালানি তেলেরও কৌশলগত রিজার্ভ নির্মাণ করা যেতে পারে। সবসময় 15 দিন থেকে 30 দিনের তেল রাখা থাকবে, কখনো ধরা হবে না। সেটা থাকলে আমি মনে করি আজকে এই পর্যায়ে আমরা আসতাম না। তাদের মতে বিশ্ববাজারে তেলের দাম বেড়ে যাওয়ায় নানামুখী চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে বাংলাদেশকে। তেলের দাম অলরেডি বেড়ে গেছে, গতকালকেই এটা 93 ছিল। সো তেলের দাম আজকে হোক কালকে হোক সরকারকে বাড়াতেই হবে যে এটা হ্যান্ডেল করার জন্য। যারা মজুত করে পরে মুনাফা করার চিন্তা করছে সেই সব চুক্তিতে মনিটর করা দরকার। সোমবার খোলা পাম্পগুলোতে যানবাহনের দীর্ঘ সারি দেখা গেলেও সরবরাহ নেই এমন অজুহাতে অনেক পেট্রোল পাম্প বন্ধ রেখেছে কর্তৃপক্ষ। শাহ আলী জয়, নিউজ 24, ঢাকা। দেশে তেল গ্যাসের কোনো সংকট নেই বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। বলেন ভোজ্য তেলের দাম 1 টাকাও বাড়বে না। সচিবালয়ে আমদানিকারক ও রিফাইনারি মালিকদের সঙ্গে সভা শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। আতঙ্কিত হয়ে বেশি বেশি কেনার প্রতিযোগিতায় নামার কোনো দরকার নাই, কারণ বাজারে এটার পর্যাপ্ত সরবরাহ আছে। যে জিনিস আছে সেটার জন্য প্রতিযোগিতা করার দরকার নাই। আর প্রতিযোগিতা করলে অনেক সময় অসাধু, যার মানে মনোবৃত্তিটা সাধু না সেরকম কোন বিক্রেতা এটা সুযোগ নেওয়ার চেষ্টা করতে পারে। তো কেন আমরা অহেতুক এই আতঙ্ক সৃষ্টি করব আর কাউকে সেই সুযোগ নেওয়ার সুযোগ করে দেব? ছুটি বিচ রিসোর্টের সৌজন্যে ঈদ বাজারের খবর। ঈদ মানেই নতুন পোশাক, আর সেই আনন্দের বড় অংশ জুড়ে থাকে ছেলেদের পাঞ্জাবি। ঈদের সকালে নামাজে যাওয়ার সময় পাঞ্জাবি যেন এক অঘোষিত ঐতিহ্য। সময়ের সঙ্গে ফ্যাশন বদলালেও ঈদের পাঞ্জাবির আবেদন কমেনি একটুও। রাজধানীর শপিং মলগুলোতে তাই এখন ছেলেদের ঈদ শপিংয়ে উপচে পড়া ভিড়। রাশেদ রায়হানের রিপোর্টে বিস্তারিত। ঈদের নামাজে ছেলেদের পাঞ্জাবি পরার ঐতিহ্য যেন বহুদিনের। প্রথম সকালের সেই মুহূর্তে নতুন পাঞ্জাবি না হলে যেন ঈদের আনন্দই পূর্ণতা পায় না। এই ঐতিহ্যকে ঘিরে জমে উঠেছে রাজধানীর বসুন্ধরা শপিং মল। বন্ধু কিংবা পরিবারের সদস্যদের সঙ্গে এসে পছন্দের পোশাক বেছে নিচ্ছেন তরুণরা। সাদা প্যাস্টেল, গাঢ় রং কিংবা এমব্রয়ডারি ডিজাইনের পাঞ্জাবি সবে সাজানো দোকানের শেলফে। ধারণা করছে একটা পাঞ্জাবি নেব ঈদের জন্য, আগে ওয়াইফের জন্য কিছু কেনাকাটা করতে হবে। ডিফারেন্ট টাইপের পাঞ্জাবি নিতে চেষ্টা করছি। এর আগের বার আমি গ্রে কালার পাঞ্জাবি নিয়েছি, এবার একটু সি গ্রিন টাইপের পাঞ্জাবি নেওয়ার চেষ্টা করছি। কোথাও আবার ভিন্ন এক দৃশ্য। পছন্দের মানুষটির জন্য মেয়েরাই বেছে দিচ্ছেন ছেলেদের পাঞ্জাবি। রং, কাপড় আর ডিজাইনের মিল খুঁজে প্রিয়জনের জন্য ঈদের উপহার কিনে নিচ্ছেন তারা। বাবার জন্য দেখা হয়েছে, ভাইয়ের জন্য দেখা হয়েছে। পাঞ্জাবি আড়ংয়ের কালেকশন আমার খুবই ভালো লেগেছে, দুইটা নেওয়া হয়েছে। পরিবারের জন্য কেনার একটা আনন্দই আলাদা। ওদের জন্য কিনে তাদেরকে সামনে দেওয়ার একটা অন্যরকম আনন্দ কাজ করে যখন ওদের মধ্যে খুশিটা দেখা যায়। ঈদের দিন পাঞ্জাবি পরে নামাজ পড়তে যাবে। বাড়তি দামের অভিযোগ থাকলেও ঈদ ঘিরে কেনাকাটায় প্রিয়জনের পছন্দ ও খুশিকেই গুরুত্ব দিচ্ছেন সবাই। দোকানিরা বলছেন ঈদ যত ঘনিয়ে আসছে ততই বাড়ছে বিক্রি। পাঞ্জাবি দেখছি মোটামুটি কাজ করা। এবার মনে হচ্ছে যে পাঞ্জাবির দাম কিছুটা বেশি গতবারের তুলনায়। সবকিছু এভারেজ মিলে আমাদের দাম সীমিত, মানে বাড়ছে এরকম না, বাড়ছে তো অবশ্যই হয়তো সীমিত আকারে আর কি। ঐতিহ্য আর ফ্যাশনের মিশেলে ঈদের পাঞ্জাবি এখনও ছেলেদের প্রথম পছন্দ। তাই ঈদের সকালকে ঘিরে নতুন পাঞ্জাবির আনন্দেই যেন এখন জমে উঠেছে তরুণদের ঈদ শপিং। রাশেদ রায়হান, নিউজ 24, ঢাকা।
ইরানকে বিভক্ত করে বিশাল তেল ভান্ডার লুটের নীল নকশা করছে যুক্তরাষ্ট্র। সংবাদ সম্মেলনে এমন অভিযোগ করেছেন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই। এদিকে এই যুদ্ধ বন্ধের সিদ্ধান্ত নেতানিয়াহুর সঙ্গে যৌথভাবে নেয়ার কথা জানালেন ট্রাম্প। এর মধ্যেই সংকট নিরসনে মধ্যস্থতার লক্ষ্যে সৌদি আরব সফর করছেন চীনের মধ্যপ্রাচ্য বিষয়ক বিশেষ দূত। এ পরিস্থিতির মধ্যেও ইরানের উচ্চপদস্থ কর্মকর্তাদের লক্ষ্য করে আবারও হামলা চালাচ্ছে ইসরায়েল। মধ্যপ্রাচ্য যুদ্ধে প্রাণ হারানো 4 বাংলাদেশের পরিবারে এখন শোকের মাতম। এর মধ্যে দুবাইয়ে প্রাণ হারানো আহমদ আলীর মরদেহ পৌঁছেছে গ্রামের বাড়ি মৌলভীবাজারে। সিলেট বিমানবন্দরে মরদেহ হস্তান্তর করেন প্রবাসী কল্যাণ মন্ত্রী। এ সময় তিনি জানান, মধ্যপ্রাচ্যে অবস্থানরত প্রবাসী শ্রমিকদের পাশে আছে সরকার। পরিবারের ভাগ্য বদলের আশায় সৌদি গিয়েছিলেন টাঙ্গাইলের সখীপুরের মোশাররফ হোসেন, কিন্তু ইরান ইসরায়েলের যুদ্ধে ক্ষেপণাস্ত্র হামলায় প্রাণ হারান তিনি। নিহতের বাড়িতে চলছে আহাজারি। নিহতের পরিবারের সদস্যরা মোশাররফ হোসেনের মরদেহ দ্রুত দেশে ফেরত আনার দাবি জানিয়েছেন। ফোন দিই, ফোন যায় না পরে আমার আরেকটা বাসুর বিদেশ থাকি এটি খবর কইতেছে হ্যাঁ যে এটা মারা গেছে। আল্লাহ যা তুই ফুলান থেকে গেছে, কার কাছে থেকে গেল, কার কাছে মানুষ করবো না, কেনা মানুষ করবো। লাশটি যত দ্রুত দেশে এনে সৎকার করা যায় আমরা সেই বিষয়টি নিশ্চিত করছি এবং এই পরিবারের আর্থসামাজিক অবস্থা আমরা দেখে গিয়েছি। ইনশাআল্লাহ সরকারের পক্ষ থেকে, আমাদের প্রশাসনের পক্ষ থেকে সকল ধরনের সহযোগিতা আমরা প্রদান করব ইনশাআল্লাহ। একই চিত্র সৌদি আরবে হামলায় নিহত কিশোরগঞ্জের কটিয়াদির বাচ্চু মিয়ার বাড়িতেও। নিহতের পরিবার সহ এলাকা জুড়ে দেখা দিয়েছে শোকের ছায়া। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে এক ছেলে ও 2 মেয়েকে নিয়ে এখন দিশেহারা স্ত্রী জ্যোৎস্না বেগম। আমার তো একজন আছি না, আমার বাচ্চা তো শুধু আমার বাচ্চারা কি করবো, আমার বাচ্চারা কি দেখাশোনা করবো। কখনো তো লাশ পাওয়া গেছে না, আমি কিছু চাই না, আমার ছেলের লাশটা চাই। এই পরিবারের মতন যেন আর কোনো সন্তান, মা যেন তার সন্তান না হারায়, স্ত্রী যেন তার স্বামী না হারায়। তার লাশ আনার বিষয়ে আমরা যথাযথ কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করছি এবং আমরা আশা করছি খুব দ্রুতই তার লাশটি নির্বিঘ্নে আমাদের দেশে এসে পৌঁছাবে। দুবাইয়ে প্রাণ হারানো আহমদ আলীর নিথর দেহ ফিরল গ্রামের বাড়ি মৌলভীবাজারের বড়লেখার গাজীটেক এলাকায়। সব শঙ্কা কাটিয়ে সোমবার ঢাকা থেকে বিমানে মরদেহ পাঠানো হয় সিলেটে। সেখানে তার মরদেহ হস্তান্তর করা হয় পরিবারের কাছে। আজকে যে আমরা অনেক কষ্ট লাগে আমার ভাইয়ের জন্য, আশা করি আমি সহায়তা মানে আমার বাচ্চা সরকার কোনো একটা অনুদান ফাইন্যান্সিয়াল সাপোর্ট দেওয়ার লাগে আমরা একমাত্র মামা আসলা, এখন তাই না আমরা মাঝে নাই। এদিকে মধ্যপ্রাচ্যে অবস্থানরত প্রবাসী শ্রমিকদের পাশে আছে সরকার বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ মন্ত্রী আরিফুল হক চৌধুরী। প্রতিনিয়ত আমাদের কনসুলেটের মাধ্যমে যোগাযোগ অব্যাহত রয়েছে, এমনকি আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে ওইখানে যারা অসুস্থ আছে, যারা ইনজিওর্ড হয়েছে, তাদেরকে বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। আহতদের সার্বিক খোঁজ খবর রাখা হচ্ছে বলেও জানিয়েছেন মন্ত্রী। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। এই ছিল সংবাদে সাথে থাকায় ধন্যবাদ।